Welcome to my world, where every story unfolds. সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক ধরনের গভীর উদ্বেগ কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি ধরুন মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন কিছু বিপর্যয়কর ঘটনা ঘটল যা অনেকগুলো কঠিন প্রশ্ন সামনে এনেছে। ঠিক। আমরা দেখলাম পোশাক কারখানায় আগুন, রাসায়নিক গুদামে, ইপিজেডে, এমনকি দেশের প্রধান বিমানবন্দরের কার্গো ভিলেজেও ভয়াবহ অগ্নিকাণ্ড। হ্যাঁ, তার সাথে আবার জাহাজ ডুবির ঘটনাও ঘটল। ঠিক। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এগুলো কি শুধুই দুর্ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা? অবশ্যই এই প্রশ্নটা আসে, কারণ ঘটনাগুলোর ঘনত্ব কত ঘন ঘন ঘটল আর এত অল্প সময়ের মধ্যে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আর এর সাথে যখন আমরা আরও কিছু খবর যোগ করি, যেমন ধরুন ওই যে গুরুতর অভিযোগে অভিযুক্ত কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগ, হ্যাঁ, ওই খবরটাও তো বেশ আলোড়ন ফেলেছে। অথবা ধরুন ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জনস্বাস্থ্য সংকট, তখন পুরো ছবিটা কিন্তু বেশ জটিল হয়ে ওঠে। ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু এই আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে একটা সম্ভাব্য যোগসূত্র খোঁজার চেষ্টা করছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। ঠিক তাই। আর আজকের এই বিশদ আলোচনায় আমরা সেই সূত্রগুলো ধরেই এগোতে চাই। আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই বিপর্যয়গুলোর পেছনে কি আসলেই কোনো নকশা আছে, কোনো কানেকশন। সূত্রগুলোতে বারবার যে একটা অর্থনৈতিক অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসছে, একটা থিওরি আর কি, সেটা একটু বিশেষভাবে দেখা দরকার। হ্যাঁ, এর পেছনের কারণগুলো কি হতে পারে, কারা লাভবান হতে পারে এখান থেকে, আর এর প্রভাবটা ঠিক কতটা সুদূর প্রসারী, সেটাই হবে আমাদের আজকের মূল অনুসন্ধানের বিষয়। চলুন শুরু করি। তাহলে চলুন প্রথমে ঘটনাগুলোর সময়ক্রমটা একটু দেখে নিই, আর সেগুলোর তাৎক্ষণিক অর্থনৈতিক প্রভাব কেমন ছিল। হ্যাঁ, সেটা খুব জরুরি। 15ই অক্টোবর মিরপুরে একটা পোশাক কারখানা আর তার সাথেই লাগো একটা রাসায়নিক গোদামে সেখানে একটা ভয়াবহ আগুন লাগে। আর খুব দুঃখজনকভাবে সেখানে 16 জন শ্রমিকের মৃত্যু হয়। খুবই মর্মান্তিক। আর পোশাক খাত তো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, তাই না? প্রধান রপ্তানি আয়ের উৎস। একদম। এই ধরনের ঘটনা তো শুধু একটা মানবীয় ট্র্যাজেডি না, অর্থনীতির জন্য বিরাট বড় একটা ধাক্কা। অবশ্যই। এতে বিদেশি যারা ক্রেতা তাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়, কারখানার নিরাপত্তা, সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন ওঠে। কমপ্লায়েন্স সার্টিফিকেশনের সমস্যা হয়। আর শেষ পর্যন্ত গিয়ে ধাক্কাটা লাগে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে, সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক বলেছেন। এর ঠিক দুদিন পরেই 17ই অক্টোবর। হ্যাঁ, 17ই অক্টোবর সেদিন আগুন লাগলো চট্টগ্রাম ইপিজেডে। এই ইপিজেডগুলো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এগুলো তো বিদেশি বিনিয়োগ আনা আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুব সেন্সিটিভ জায়গা, খুব গুরুত্বপূর্ণ এলাকা। হ্যাঁ, তো এখানকার নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা তো একটু দ্বিধায় পড়বেন, নিরুৎসাহিত হবেন। স্বাভাবিক। শুধু তাই না, এই আগুনের রপ্তানির জন্য তৈরি হয়ে থাকা প্রচুর পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তার সরাসরি বৈদেশিক মুদ্রা আয়ের যে সম্ভাবনাটা ছিল, হ্যাঁ, সেটাই নষ্ট হলো। রিজার্ভের ওপর এটা আরেকটা সরাসরি আঘাত। এর পরের ঘটনাটা, যেটা 18ই অক্টোবর ঘটল, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সম্ভবত এটাই সবচেয়ে মারাত্মক ছিল, তাই না? আর সবচেয়ে বেশি আলোচনাও হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, মারাত্মক তো বটেই। বিভিন্ন সূত্রের প্রাথমিক হিসেবে যা ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি আনুমানিক 10 থেকে 15,000 কোটি টাকা। বলেন কি? এটা তো $1 বিলিয়ন বেশি। হ্যাঁ, বিশাল অঙ্ক। আর এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, যে পণ্যগুলো পুড়েছে তার বেশিরভাগই ছিল তৈরি পোশাক আর ঔষধ শিল্পের জন্য খুব জরুরি আমদানি করা কাঁচামাল। আচ্ছা, ইম্পোর্টেড র মেটেরিয়ালস। হ্যাঁ, আর এই কাঁচামালগুলো কিন্তু দেশের দামি বৈদেশিক মুদ্রা খরচ করে কেনা হয়েছিল। তার ডলার তো চলেই গেছে। ঠিক, ডলার খরচ হয়ে গেছে, কিন্তু সেই কাঁচামাল ব্যবহার করে পণ্য বানিয়ে আবার রপ্তানি করে যে ডলারটা আয় হতো, সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেল। একদম, সেই সম্ভাবনাটাই পুড়ে ছাই। এটা একটা দ্বিমুখী ক্ষতি হলো, বুঝলেন তো? বুঝতে পারছি। আর এখানেই তো শেষ না।
সূত্রগুলো বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু সরঞ্জামও নাকি পুড়েছে এই আগুনে। হ্যাঁ, সেরকম কথাও শোনা যাচ্ছে। রাশিয়া থেকে আনা কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম, জানা যাচ্ছে কিছু ছাড়পত্র সংক্রান্ত জটিলতা ছিল, এনওসি জটিলতা যাকে বলে, সেই কারণে নাকি ওগুলো কার্গোতেই আটকে ছিল। সর্বনাশ! তার মানে একদিকে রিজার্ভের টাকায় কেনা কাঁচামাল নষ্ট হলো, অন্যদিকে ভবিষ্যৎ রপ্তানি আয় কমে গেল, আবার দেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হলো। আঘাতটা তো বহুমুখী। ঠিক তাই, এবং এই আঘাতের ধারা কিন্তু থামেনি, পরের দিনগুলোতেও চলেছে। ওই 18ই অক্টোবরই, মানে প্রায় একই সময়ে, চট্টগ্রাম বন্দরের কাছে সমুদ্রে রপ্তানির জন্য তৈরি পণ্যবাহী একটা বেশ বড় জাহাজ ডুবে যায়। এটাও আরেকটা বড় ক্ষতি। দেশের রপ্তানি অবকাঠামো আর সক্ষমতার ওপর আরেকটা গুরুতর আঘাত। এবং ঠিক তার পরের দিন 19শে অক্টোবর ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগে। ইনসেপ্টা তো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি। হ্যাঁ, ওরা তো শুধু দেশে বিক্রি করে না, প্রচুর রপ্তানিও করে। 100টারও বেশি দেশে শুনেছি। ঠিক, ঔষধ শিল্প আমাদের একটা খুব সম্ভাবনাময় রপ্তানি খাত, উচ্চ মূল্যের রপ্তানি হয় এখান থেকে। তার মানে এই ঘটনাটা সেই খাতের ওপর একটা সরাসরি আঘাত হানল। হ্যাঁ, আপনি যদি পুরো ধারাটা দেখেন, 15 থেকে 19 অক্টোবর মানের মাত্র 5 দিনের মধ্যে দেশের অর্থনীতির একেবারে হাট চাকে বয়ে সেই জায়গাগুলোতে একের পর এক আঘাত। প্যাটার্নটা আসলেই ভাবার মতো। প্রত্যেকটা ঘটনায় এমনভাবে ঘটেছে বা এমন জায়গায় আঘাত করেছে যা দেশের অর্থনীতি, বিশেষ করে ফরেন রিজার্ভকে দুর্বল করে দেয়। একদিকে আমদানি করা কাঁচামাল ধ্বংস, যেটা রিজার্ভ খরচ করে আনা, আর অন্যদিকে রপ্তানি করার ক্ষমতা নষ্ট করা, যেখান থেকে রিজার্ভটা আসত। এই দ্বিমুখী কৌশলটা কিন্তু খুবই স্পষ্ট, যেটা নিঃশোক দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া একটু কঠিন হয়ে পড়ছে। ঠিক। আচ্ছা, এবার একটু বিমানবন্দরের অগ্নিকাণ্ডটার দিকে ফেরা যাক, কারণ সূত্রগুলো এই ঘটনাটাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, কিছু অস্বাভাবিকতার দিকে ইঙ্গিত করছে, যা পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। ঠিক, বিমানবন্দরের ঘটনাটা আসলেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে এর নিরাপত্তা ব্যবস্থা আর আগুন লাগার পর যা যা ঘটেছে সেই প্রতিক্রিয়া নিয়ে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কোনটা? সবচেয়ে বিস্ময়কর বা আইরনিক্যাল ব্যাপার হলো, এই ঘটনার মাত্র 1 সপ্তাহ আগে, ভাবুন, মাত্র 1 সপ্তাহ আগে এই একই বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সিস্টেম নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট বা ডিএফটির কাছ থেকে 100তে 100 নম্বর পেয়ে একটা বিরাট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল। হ্যাঁ, এই খবরটা দেখেছিলাম। এই স্বীকৃতির গুরুত্ব তো এনম। এর ফলে তো সেই 2016 সাল থেকে যুক্তরাজ্য আর পরে ইউরোপিয়ান ইউনিয়নে সরাসরি কার্গো ফ্লাইট চলার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, হ্যাঁ, সেটা উঠে যায়। সেটা উঠে গিয়েছিল। এটা তো বাংলাদেশের বাণিজ্যের জন্য, বিশেষ করে গার্মেন্টস বা অন্যান্য রপ্তানি খাতের জন্য একটা বিশাল ব্যাপার ছিল, বিশাল অর্জন ছিল। এই স্বীকৃতি পাওয়ার মানেই হল আন্তর্জাতিক অডিটে প্রমাণ হয়েছে যে এর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের। অথচ এমন নিশ্ছিদ্র নিরাপত্তা, এমন বিশ্বমানের স্বীকৃতি, তার মাত্র 1 সপ্তাহের মাথায় কিভাবে এত বড় একটা আগুন লাগলো? আর কেনই বা সেটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা গেল না? এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদম। সূত্র আর যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বয়ান অনুযায়ী বেশ কিছু সিরিয়াস অসঙ্গতি কিন্তু সামনে এসেছে। যেমন বলা হচ্ছে, আগুন লাগার জায়গার সবচেয়ে কাছের যে গেটটা, 8 নম্বর গেট, সেটা নাকি তখন তালাবন্ধ ছিল। বলেন কি? দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, কোটি কোটি টাকার জিনিস পুড়ছে, আর ফায়ার সার্ভিসে ঢোকার সবচেয়ে কাছের গেটটায় তালা দেওয়া, এটা কি বিশ্বাসযোগ্য? সূত্রকোনা তো শিলাকমি দাবি করছে। শুধু তাই না, আরও অভিযোগ উঠেছে যে বাইরে থেকে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসেছিল তাদের নাকি ভেতরে ঢোকার পারমিশন দেওয়ার আগে প্রায় 30 থেকে 40 মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছিল। 30-40 মিনিট? একটা ভয়াবহ আগুনের ক্ষেত্রে এই সময়টা তো গোল্ডেন আওয়ার নষ্ট করার মতো। অবশ্যই, প্রতিটা মিনিট মানে আরও বেশি ক্ষতি, আরও বেশি সম্পদ নষ্ট হওয়া। আর বিমানবন্দরের নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা, সেটা নিয়েও তো প্রশ্ন উঠেছে, তাই না? হ্যাঁ, অভিযোগ আছে যে বিমানবন্দরের নিজস্ব যে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা, সেটাও নাকি ঠিক সেই মুহূর্তে ঠিকমতো কাজ করেনি বা কার্যকরভাবে ব্যবহার করা যায়নি। আচ্ছা। এবং আরও একটা বিষয় সূত্রগুলো উল্লেখ করেছে, সাধারণ মানুষ বা ধরুন C&F এজেন্টদের যারা কর্মী ছিলেন,
যারা হয়তো নিজেরা ঝুঁকি নিয়ে কিছু মালামাল বাঁচানোর চেষ্টা করতে পারতেন, হ্যাঁ, মানুষ তো ঝাঁপিয়ে পড়েই অনেক সময়। তাদের নাকি সেই সুযোগটাই দেওয়া হয়নি। একজন প্রত্যক্ষদর্শীর কথা সূত্রগুলোতে এসছে, তিনি বলছেন মানুষ টেনে হিঁচড়ে একটা ভালো সংখ্যক পণ্য বাইরে বের করে আনতে পারত, কিন্তু সেটাও করা হয়নি। তাহলে এই ঘটনাগুলোকে কি বলবো? চরম অব্যবস্থাপনা, চূড়ান্ত গাফিলতি, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? এই অসঙ্গতিগুলোই কি তবে অন্তর্ঘাতের তত্ত্বটাকে এতটা জোরদার করছে? ঠিক এই পয়েন্ট থেকেই, মানে এই অসঙ্গতিগুলো থেকেই সূত্রগুলোতে, বিশেষ করে আবু সাইদ বা শাহেদিনের মতো বিশ্লেষকদের ভিডিও বিশ্লেষণে অত্যন্ত জোরালোভাবে এই তত্ত্বটা উঠে আসছে যেগুলো নিছক দুর্ঘটনা নয়। হ্যাঁ, যেগুলো নিছক দুর্ঘটনা বা বিচ্ছিন্ন অব্যবস্থাপনার ফল নাও হতে পারে, বরং এগুলো হতে পারে দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেওয়ার জন্য চালানো এক ধরনের সমন্বিত হামলা বা অর্থনৈতিক অন্তর্ঘাত। একটা সিরিজ অ্যাটাক। হ্যাঁ, তারা বিষয়টিতে দেখছেন একটা সিরিজ আকারে ঘটা ঘটনা হিসেবে, যা খুব হিসেব করে দেশের রিজার্ভে আঘাত এনেছে। টার্গেট সিলেকশন আর ঘটনার টাইমিং দুটোই সন্দেহের জন্ম দিচ্ছে। এই তত্ত্ব অনুযায়ী যদি এটা সত্যিই পরিকল্পিত অন্তর্ঘাত হয়, তাহলে এর মূল উদ্দেশ্যটা কি হতে পারে? অর্থনীতির ক্ষতি করে কারা লাভবান হতে চায়? সূত্রগুলোতে যে বিশ্লেষণগুলো উঠে আসছে সে অনুযায়ী মূল লক্ষ্য হতে পারে একটা গভীর অর্থনৈতিক সংকট তৈরি করা। আচ্ছা, যার অবশ্যম্ভাবী ফল কি হবে? ব্যাপক বেকারত্ব বাড়বে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, এবং তার পরিণতিতে একটা সামাজিক অস্থিরতা। একদম, একটা তীব্র সামাজিক অস্থিরতা তৈরি করা, দেশকে সামগ্রিকভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়াই হতে পারে এর পেছনের মূল উদ্দেশ্য। এখন সবচেয়ে কঠিন প্রশ্ন হল, এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে কাদের লাভ? এই পর্যায়ে এসে সূত্রগুলোতে বিভিন্ন রাজনৈতিক সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে। আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো পক্ষ না নিয়ে শুধু সূত্রগুলোতে যে তত্ত্বগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোই তুলে ধরছি শ্রোতাদের বোঝার সুবিধার জন্য। অবশ্যই, এটা খুব জরুরি, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। তো একটা তত্ত্ব অনুসারে এমন হতে পারে যে ক্ষমতাসীন দল বা ধরুন সরকারের ভেতরেরই কোনো একটা অংশ, তারা হয়তো এই সংকটকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইতে পারে। যেমন ধরুন জরুরি অবস্থা জারি করা বা নির্বাচন পিছিয়ে দেওয়া, এরকম পরিস্থিতি তৈরির একটা অজুহাত হিসেবে এটাকে ব্যবহার করা হতে পারে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আর কি। কিছু সূত্রে এরকম একটা ধারণার কথা বলা হচ্ছে। এটা গেল একটা দিক। এর বিপরীত দিকে আরেকটা তত্ত্বে কাদের কথা বলা হচ্ছে? আর একটা তত্ত্বে ইঙ্গিত করা হয়েছে ক্ষমতাচ্যুত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর দিকে। আচ্ছা, তারা হয়তো বর্তমান সরকারের ব্যর্থতা প্রমাণ করতে চাইছে, দেখাতে চাইছে যে সরকার দেশ চালাতে পারছে না, অর্থনীতি সামলাতে পারছে না, একটা অক্ষমতার চিত্র তুলে ধরা। হ্যাঁ, এবং এর মাধ্যমে নিজেদের অপরিহার্যতা বোঝানো। তাদের মেসেজটা হতে পারে এরকম যে দেখুন, দেশ চলছে না, অর্থনীতি ভেঙে পড়ছে, আগে আমাদের সময় তো দেশ ঠিকঠাক ছিল, সুতরাং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আমাদেরকেই আবার ক্ষমতায় দরকার। এটাও একটা সম্ভাব্য অ্যাঙ্গেল। এর বাইরেও কিন্তু আরও একটা জটিল তত্ত্বের কথা কিছু সূত্রে উঠে এসেছে, যেমন শাহেদিন, আবু সাইদের বিশ্লেষণ বা কিছু ছোট টেক্সট স্নিপেটে। সেটা কি রকম? এই তত্ত্ব অনুযায়ী এটা হতে পারে একটা জোটবদ্ধ ষড়যন্ত্র। জোটবদ্ধ কাদের মধ্যে? একদিকে বলা হচ্ছে বিএনপির একটা অংশ, যারা হয়তো সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখে, যেমন ধরুন ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের অপ্রত্যাশিত ভালো ফল, এসব দেখে হয়তো প্রচলিত নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতায় ফেরার ব্যাপারে একটু সন্দেহান বা হতাশ হয়ে পড়েছে। আচ্ছা। আর অন্যদিকে বর্তমান সরকারের ভেতরেই থাকা কিছু দুর্নীতিগ্রস্ত বা ধরুন ক্ষমতালোভী আমলা বা প্রভাবশালী ব্যক্তি, এই দুই পক্ষ মিলে একটা গোপন আঁতাত করে দেশকে অস্থিরশীল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে পারে, এই অন্তর্ঘাতগুলো ঘটিয়ে। এটা তো বেশ জটিল একটা তত্ত্ব। সূত্রগুলো কি এর সমর্থনে কোনো যুক্তি বা উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, সূত্রগুলো এই ধরনের একটা অভ্যন্তরীণ অন্তর্ঘাতের ধারণাকে ব্যাখ্যা করার জন্য একটা ঐতিহাসিক উদাহরণও টেনেছে।
ফরাসি বিপ্লবের পরের সময়ের। ও আচ্ছা। 1790 থেকে 1796 সাল পর্যন্ত ফ্রান্সে ক্ষমতাচ্যুত যারা রাজতন্ত্রী ছিল আর কিছু বিদেশি শক্তি, তারা নাকি মিলে পরিকল্পিতভাবে সহিংসা, সন্ত্রাস আর অর্থনৈতিক অস্থিরতা তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল বিপ্লবটাকে নস্যাৎ করা, দেশকে অস্থির করে আবার ক্ষমতা দখলের পথ তৈরি করা। মানে একটা ঐতিহাসিক প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে আর কি। চেষ্টা। এটা ইতিহাসে নতুন কিছু নয়। সূত্রগুলো বর্তমান পরিস্থিতিকে সেই আলোকেও বিচার করতে চাইছে। বুঝলাম। এই যে ভয়াবহ অর্থনৈতিক আঘাতগুলো এলো আর এর পেছনের সম্ভাব্য ষড়যন্ত্রের তত্ত্ব, এগুলো তো নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু এর পাশাপাশি দেশে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু প্রায় একই সময়ে ঘটছে বা সামনে আসছে, যা সামগ্রিক পরিস্থিতিকে যেন আরও ঘোলাটে করে তুলছে। ঠিক। যেমন ধরুন, নেত্র নিউজের একটা অনুসন্ধানী প্রতিবেদনের সম্প্রতি যে বিষয়টা উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের আমলেই নাকি বলপূর্বক গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত কমপক্ষে 10 জন সেনা কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। হ্যাঁ, এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এটা ঘটেছে তাদের অনেকের পাসপোর্ট বাতিল থাকা সত্ত্বেও, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়া সত্ত্বেও, এমনকি কয়েকজনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকা সত্ত্বেও। এটাই তো রহস্যজনক। এই কর্মকর্তাদের বেশিরভাগই নাকি আবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা ছিলেন। হ্যাঁ, তাই জানা গেছে। তো তারা কিভাবে এইসব বিধিনিষেধ এড়িয়ে দেশ ছাড়লেন? সীমান্ত পেরিয়ে, নাকি খোদ বিমানবন্দর ব্যবস্থারই কোনো ফাঁকফোকর ব্যবহার করে? এটা নিয়ে কিন্তু একটা গভীর রহস্য তৈরি হয়েছে। সূত্রটি সেনাবাহিনী প্রধানের আপাত নীরবতা এবং এই ঘটনায় প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাব, এসব নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে, যা বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। আর এর সরাসরি ফল ভোগ করছে কারা? ভুক্তভোগী পরিবারগুলো। তাদের বিচার পাওয়ার আশা তো আরও ক্ষীণ হয়ে আসছে। একদম। যেমন ধরুন, গুম হওয়া ইসমাইল হোসেন বাতেনের মেয়ে ইনসার পরিবার, বা এরকম আরও যে অসংখ্য পরিবার আছে যারা বছরের পর বছর ধরে তাদের প্রিয়জনের কোনো খোঁজ পাওয়ার জন্য বা একটু ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে। তাদের জন্য এই ঘটনাগুলো তো চরম হতাশাজনক। অভিযুক্তরা যদি এভাবে পালিয়ে যেতে পারে, তাহলে তো বিচার প্রক্রিয়ার পথটাই একরকম বন্ধ হয়ে গেল। সেটাই। একই সময়ে দেশ কিন্তু আরেকটা নীরব ঘাতকের সাথেও লড়ছে, তাই না? হ্যাঁ, ডেঙ্গু আর চিকুনগুনিয়া। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ জার্নালের একটা সাম্প্রতিক সম্পাদকীয়তে এই দ্বৈত মহামারী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই অ্যাডিস ইজিপ্টি মশা দিয়ে দুটো মারাত্মক রোগ ছড়াচ্ছে। এটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকারি হিসাবেই তো দেখলাম সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 45,000 ছাড়িয়ে গিয়েছিল, আর মৃত্যু 188 জন। এটা তো শুধু সরকারি হিসাব। আর এর সাথে আবার চিকুনগুনিয়ার পুনরাবির্ভাব। সব মিলিয়ে জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর একটা অনন্তন চাপ তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে জায়গা নেই, মানুষের মধ্যে আতঙ্ক, অর্থনৈতিক সংকটের পাশাপাশি এই স্বাস্থ্য সংকট মানুষের জীবনকে সত্যি দুর্বিষহ করে তুলেছে। তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে একটু গুছিয়ে বলি, সারসংক্ষেপে যা দাঁড়ায় তা হলো, খুব অল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতির একেবারে মূল জায়গাগুলোতে একাধিক রহস্যজনক ও মারাত্মক আঘাত হানা হয়েছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ড, সেটার আগে পাওয়া সর্বোচ্চ নিরাপত্তা স্বীকৃতি, আবার ঘটনার সময়কার ওসব সন্দেহজনক পরিস্থিতি, গেট বন্ধ থাকা, ফায়ার সার্ভিসকে অপেক্ষা করানো, এই অসঙ্গতিগুলোর কারণে পরিকল্পিত অন্তর্ঘাতের তত্ত্বটা খুব জোরালোভাবে সামনে আসছে। এবং সূত্রগুলো থেকে মূল উপলব্ধিটা শুধু এই নয় যে অন্তর্ঘাত হতে পারে, বরং আক্রমণের লক্ষ্যবস্তুটা, মানে একই সাথে আমদানিকৃত কাঁচামাল যা রিজার্ভ খরচ করে কেনা, আবার রপ্তানি সক্ষমতাও যা দিয়ে রিজার্ভ আয় হয়, এই দ্বিমুখী কৌশলটাই তত্ত্বটিকে বিশেষভাবে ভাবাচ্ছে, দোষী যেই হোক না কেন। ঠিক। আর এ পেছনে সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিভিন্ন তত্ত্ব, সরকার, বিরোধী দল বা ভেতরের কোনো আতাত নিয়ে আলোচনা হচ্ছে, যদিও এর কোনোটি এখনো প্রমাণিত নয়। আর এই সবকিছু ঘুরছে এমন একটা সময়ে যখন আবার গুরুতর অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রহস্যজনকভাবে দেশত্যাগ বা মারাত্মক জনস্বাস্থ্য সংকটের মতো অন্যান্য গভীর উদ্বেগজনক পরিস্থিতিও চলছে। সব মিলিয়ে সূত্রগুলোতে উল্লিখিত এই ঘটনা প্রবাহ, এই অমীমাংসিত প্রশ্নগুলো, কেন বিমানবন্দরের গেট তালাবদ্ধ ছিল,
কেন ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হলো, কেন অত্যাধুনিক ব্যবস্থা কাজ করল না, কিভাবে অভিযুক্ত কর্মকর্তারা পালিয়ে গেলেন, এই সব কিছু কিন্তু সাধারণ মানুষের মনে একটা গভীর অবিশ্বাস তৈরি করেছে। নিরাপত্তাহীনতা বাড়ছে, ভবিষ্যতের প্রতি এক ধরনের ভয়ের অনুভূতি কাজ করছে, মানে একটা সামগ্রিক আস্থাহীনতার সংকট দেখা যাচ্ছে। একদম। তাহলে এই সামগ্রিক পরিস্থিতি এবং সূত্রগুলোর বিশ্লেষণের আলোকে আলোচনা শেষে আমরা শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই, যে প্রশ্নটা এই পুরো আলোচনা থেকে স্বাভাবিকভাবেই উঠে আসে। তা হলো, যদি এই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ, এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার ছবি, এই সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতি, যদি এটা চলতেই থাকে এবং তার ফলে যদি সত্যিই একটা বড় ধরনের গণ অসন্তোষ বা গণ আন্দোলন, যাকে কোনো সূত্র বলছে আরেকটা আন্দোলন, যদি সেটা দানা বাঁধে, তবে সেই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য বা রোষ শেষ পর্যন্ত কাদের বিরুদ্ধে যাবে? এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত জটিল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই সম্ভাব্য আন্দোলন কি তাদের বিরুদ্ধেই যাবে যারা পর্দার আড়ালে থেকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠছে? নাকি সেই ক্ষোভটা ঘুরে যাবে সেই সরকারের বিরুদ্ধে যারা এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে বা এর পুনরাবৃত্তি রোধ করতে ব্যর্থ বলে মনে হচ্ছে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে এই প্রশ্নটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অবশ্যই আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক।